This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা, সময় আপনার আর আপনার কথা বলতে ঠোঁট কাটা ঠিক ১ ঘন্টা। ৮টা থেকে ৯টা আপনার সামনে থাকবে। আজ বিরিয়ানি দিবস, জানতেন? এখনো সময় আছে, ডিনারে বিরিয়ানি হতেই পারে। তার উপর পুজো এলো বলে শনিবার মহালয়া, বৃহস্পতিবার থেকেই উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। এবার পুজোয় দুর্গারও ডিজাইনার শাড়ি। আহিরিটোলা যুবক বৃন্দের আয়োজনে মা দুর্গাও ইন ফ্যাশনে গা ভাসাচ্ছেন। সে ডিজাইনার শাড়ির চেহারা কেমন হবে, কি ধরনের ডিজাইন থাকবে, সব আপনার সামনে। এদিকে আবার দুগ্গা দুগ্গা বলে তিনিও গেলেন। কেউ গেলেন না, শুধু তিনি গেলেন হাজিরা দিতে। হ্যাঁ, রুজিরার কথাই বলছি। ঘন্টা প্রায় 8:30 পরে তিনি বেরিয়ে এলেন। এর আগেও রুজিরা হাজিরা দিয়েছেন, তবে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম। এই মামলায় অভিষেক ও তার মা বাবা কেউ হাজিরা দিলেন না, তাতেও গলা তুলেছিল রাজনীতি। রুজিরা আজ যেতেও গলা চড়ালো রাজনীতি। তার মধ্যে আবার রাজ্যের 13টা জায়গায় একযোগে হানা ইডির। অতএব প্রতিহিংসা শব্দটার প্রতিধ্বনি বাংলার আনাচে কানাচে, রাজনীতির আনাচে কানাচে। চলুন ঢুমারি সেদিকেই। যাবেন কি যাবেন না? রাজনীতির ঘূর্ণি পিছে এই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছিল। ওই যে ইডি তলবে কি সাড়া দেবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, নাকি অভিষেক, লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটবেন? জবাবটা মিলল সকাল 11টায়। 11টারও মিনিট 3 আগে 10:57 সিজিও কমপ্লেক্সে উপস্থিত অভিষেক জয়া 8.5 ঘন্টা পর বেরিয়ে এলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 8 ঘন্টারও বেশি সময় সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর অবশেষে 7:30 বাজার কিছু সময় পরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তর থেকে বেরিয়ে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবং এদিন সকালে ঠিক যেভাবে, অর্থাৎ সাদা রঙের গাড়ি এবং কালো কাচে মোড়া সেই গাড়ি নিয়ে ঠিক যেভাবে এই সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসেছিলেন, ঠিক একইভাবে কিন্তু কালো কাচে মোড়া সাদা গাড়িতে করেই আবারও ইডির দপ্তর থেকে বেরিয়ে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে সেক্ষেত্রে যে বিষয়টা ইতিমধ্যেই সামনে উঠে আসছে, যে এদিন নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলেও মূলত লিফটস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বা এই সংস্থা সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেহেতু তিনি একসময় এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন, সেই জায়গা থেকে বিভিন্ন বিষয়ে তাকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারীদের তরফ থেকে, এবং তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করা হয়, এবং তার পাশাপাশি তার যে এই যে গোটা ইন্টারোগেশন প্রসেস সেটাও কিন্তু ভিডিও রেকর্ডিং করা হয়। এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিশাল সংখ্যক বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এদিন পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছিল, মহিলা পুলিশও মোতায়েন ছিল, যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছিল। এর আগেও অন্য মামলার তদন্তে এজেন্সির তলবে হাজিরা দিয়েছেন রুজিরা, তবে এবার একটা ফুটনোট আছে। এই প্রথম নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম ইডি তাকে ডাকলো এবং প্রথম ডাকেই রুজিরা সাড়া দিলেন। সকাল 11টা বাজার কয়েক মিনিট আগে 10:57 নাগাদ সাদা রঙের কালো কাচে মোড়া গাড়িতে করে ঠিক এই রাস্তা দিয়ে আসার পর সিজিও কমপ্লেক্সের এই গেট দিয়ে সোজা ভিতরে ঢুকে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর ভেতরের যে গেট রয়েছে সেই এ ব্লকের গেটের সামনে তার গাড়ি দাঁড়ায়, এবং গাড়ি থেকে নামার পর একেবারে 7 তলাতে ইডির যে দপ্তর রয়েছে সেখানে পৌঁছে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্রেই ইডির নজরে লিপস অ্যান্ড বাউন্স সেই সংস্থারই প্রাক্তন ডিরেক্টর রুজিরা। বেলা 12টার আশপাশ থেকে শুরু হয় এদিনের জিজ্ঞাসাবাদ, এবং 3জন তদন্তকারী অফিসার তারা জিজ্ঞাসাবাদ করেন, এবং সেক্ষেত্রে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু একজন মহিলা, সেই জায়গা থেকে একজন মহিলা অফিসারেরও এদিন জিজ্ঞাসাবাদের টেবিলে উপস্থিতি ছিল।
সম্প্রতি সেই সংস্থার কর্তাদের সম্পত্তির রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে ইডি। সেই রিপোর্টে আদৌ সন্তুষ্ট নয় হাইকোর্ট। তারপরেই তো ইডির তদন্তকারী অফিসার বদল। সেক্ষেত্রে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার যিনি পুরনো তদন্তকারী অফিসার ছিলেন তাকে সরিয়ে দেওয়ার পর নতুন যিনি তদন্তকারী অফিসার এসছেন অর্থাৎ মুকেশ কুমার, তার নেতৃত্বেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্সে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ততক্ষণে শুরু হয়ে গেছে রাজনীতির নারদ নারদ। কোর্টের ধমকে শেষমেশ তদন্তকারী অফিসার পর্যন্ত বদল হয়েছে। আমরা আশা করব অন্তত এখন যেন যথাযথভাবে তদন্ত হয়, আর যেন ধামাচাপা দেওয়া না হয়। গুজরাটেও তো তলব করে যাবো করতে দেখো কোথায় কি করছে, গুজরাট, সিকিমে, মহারাষ্ট্রে কাকে তলব করছে আমি কি করে বলবো এত হিসাব। একটা প্রশ্ন করে যাতে থাকবে। বা রাজনীতির ক্ষেত্রে যারা আছে তারা বেশিরভাগ লোক দুর্নীতিযুক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ এই জন্য হতাশ, কেউ ব্যবস্থা নেয় না। তার বিরুদ্ধে পরিষ্কৃতকরণ হচ্ছে। যাকে যাকে মনে হচ্ছে যাকে ডাকলে তথ্য পাওয়া যাবে বা যার উপরে সন্দেহ আছে তাকে ডাকছে, আরও অনেক লোককে ডাকতে পারে। অভিষেকের ধর্না এত বড় সাকসেসফুল হলো, এই সাকসেস থেকে নজর ঘোরাতে এখন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ বসিয়ে থাকা যায়, ম্যাডাম চা খাবেন, কফি খাবেন, লাঞ্চ খাবেন, 10 মিনিট বসুন, 5 মিনিট আসছি, এই করে আবার তিনি রাত্রে বাড়ি চলে আসবেন, হয়ে গেল। তাহলে অভিষেকের ধর্নার সাফল্য থেকে নজর ঘোরাতেই ইডি তলব। দেখুন, 3 অক্টোবর অভিষেককে ডেকেছিল ইডি। দিল্লিতে কর্মসূচি থাকায় যাননি। 6-7 তারিখ অভিষেকের মা বাবাকেও তলব করা হয়েছিল। বিরোধীরা তো এই তলবকেই হাতিয়ার করছেন, বলছেন এক মামলায় এক পরিবারের সকলের ডাক। মনে নেই 5 তারিখ কি বলেছিলেন সুকান্ত মজুমদার? 5 অক্টোবর মানে বৃহস্পতিবার রাতেই রুজিরা গিয়েছিলেন রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে। তারপর বললেন বিজেপির রাজ্য সভাপতি রুজিরা যাবেন, ওনার স্ত্রী যাবে, ওনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু খেলার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই ধরনের ইস্যু করার চেষ্টা করবে। সেন্টিমেন্টাল ইস্যু মানে? ধর্ণা মঞ্চ থেকেই তো সেদিন বললেন অভিষেক। ইডি একের পর এক নোটিশ দিচ্ছে আমাকে, নোটিশ দিচ্ছেন আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আর আপনারা কেন পালিয়ে বেড়াচ্ছেন? তার কারণ মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, এবং মানুষ যদি রাস্তায় নামে তার ক্ষমতা নেই মানুষের আন্দোলনকে আটকাতে। ঘুরে ফিরে লিপস অ্যান্ড বাউন্স, আর সেই সংস্থার সূত্রেই ইডির নজরে পরিবার। এক এক করে এই সংস্থার যারা ডিরেক্টর রয়েছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে তলব করা হয়। তারা সশরীরে হাজিরা না দিলেও পরবর্তীতে তাদের তরফ থেকে যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মঙ্গলবার আইনজীবী মারফত তার যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো তদন্তকারীদের কাছে পৌঁছে দিয়েছেন। ইডি দফতরে নথি জমা পড়েছে, কিন্তু তাতে রাজনীতি থামবে না। কিন্তু পুরো পরিবারের নাম আস্তে আস্তে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত পরিবার। তল্লাশি প্রতিদিনই চলছে, কিন্তু কারোর শাস্তি, উদ্ধার কিছু দেখতে পাচ্ছি না আমরা। সেখানে বিজেপির চাপে এই যে এজেন্সিকে ডাকতে হয়, হ্যারাস করতে হয়, তাতে তৃণমূল কংগ্রেস খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে এসব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। অভিষেক নিজেও বারবার বলেছেন। দেখুন, কালীঘাটের কাকুর সূত্রে লিপস অ্যান্ড বাউন্স, তাতেই ইডির তদন্ত। আর সেই সূত্রেই গত 13 সেপ্টেম্বর ইডি হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেদিনই তো বলেছিলেন, ওই যে প্রশ্ন উড়ে এলো, আপনি কি লিপস অ্যান্ড বাউন্সের সিইও? আমি এখনো এই পদে আছি এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে। 10 পয়সা প্রমাণ করুন, 10 পয়সা প্রমাণ করতে হবে। দেখুন, শুধু তো লিপস অ্যান্ড বাউন্স নয়, হ্যাঁ এটা ঠিক, ঘুরে ফিরে লিপস অ্যান্ড বাউন্সের নাম আসছে। তবে ইডি তেড়েফুড়ে ময়দানে অন্যান্য নিয়োগ দুর্নীতিতেও, পুরসভায় নিয়োগে কত দুর্নীতি, এটা খুঁজতেই রীতিমতো মাঠে ঘাটে নেমে অ্যাকশনে ব্যস্ত তদন্তকারীরা। দিকে দিকে অভিযান, পুজোর আগে কার্যত সুপার অ্যাক্টিভ মোডে কেন্দ্রের এজেন্সি। কখনো সিবিআই, কখনো ইডি, অভিযান অন্তহীন। আর তার মধ্যেই নিশ্চিতভাবে এগিয়ে রয়েছে নদিয়া।
বুধবার এই জেলাতেই কমসে কম 8টা জায়গায় তল্লাশি করলো ইডি। চালকল, সেখানে পর্যন্ত নাকি পুরো নিয়োগে দুর্নীতির টাকা ঢুকেছে। মুদিখানার দোকান, সেখানে দুর্নীতির টাকা। টাকার কি মহিমা! দুর্নীতির শাখা প্রশাখার কত দিকে ছড়ানো বলুন তো, চমকের যে কোনো শেষ নেই। একেবারে হারে রে বলে যেন মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। তৎপরতা শেষ নেই, বারবার কোর্টে ভর্ৎসনারই কি ফল এটা? পুজোর আগে একেবারে তেড়ে ফুড়ে তদন্তের গতি নিয়েই তো বারবার কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইডি সিবিআইকে। মন্ত্রী বিধায়ক থেকে প্রাক্তন পুর প্রধান, প্রাক্তন বর্তমান পুর অফিসার, নানা পুরসভায় অভিযান, কিচ্ছুটি বাদ নেই। বুধবার নদিয়ার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। রানাঘাট, কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, শিমুলিয়া, ধুবুলিয়া, আইসমালি, ভালুকায় ইডির অভিযান। ধুবুলিয়ায় চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, নবদ্বীপে হরিদাস সাহা নামে কাপড় ব্যবসায়ীর বাড়িতে হানা, একাধিক রাইস মিল, কারখানায় অভিযান। এই তল্লাশি পর্বে 1 নম্বরে নদিয়া, সেখানে এদিন যেন গোয়েন্দা দলের ছড়াছড়ি। চালকল, তাও এবার পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গোয়েন্দা স্ক্যানারে। আমরা 34 নম্বর জাতীয় সরকার রয়েছে, আর ঠিক জাতীয় সরকারের পাশে এই রাইস মিল। আর এই রাইস মিলে যথারীতি সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি শুরু করে দিয়েছে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী দিয়ে গেট আটকে রেখে কিন্তু তল্লাশি চলছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই মিলের মালিকের সাথে, কিন্তু তিনি ফোন ধরেননি। তবে যেটা সূত্রে জানা যাচ্ছে যে পৌর নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির টাকার একটা অংশ এই মিলের ক্ষেত্রে কাজে লেগেছে। উত্তর 24 পরগনাও কম যায় না। দেগঙ্গার বিখ্যাত চাল ব্যবসায়ী রাকিবুর রহমানের রাইস মিলেও ইডির হানা। বসিরহাট বেড়াচাপাতেও এক ছবি, এমনকি চিনার পার্কের অভিজাত আবাসন পর্যন্ত পৌঁছে গেছে ইডি। এর আগের অভিযানে বেহিশবি আর্থিক লেনদেনের স্পষ্ট প্রমাণ মিলেছে নানা ক্ষেত্রে। সেই সূত্র ধরেই সাঁড়াশি অভিযান ইডির, আর রেজাল্ট সরগরম রাজ্য রাজনীতি। তল্লাশি শুধু তল্লাশির জন্যে না কিছু করার জন্য, সেটা এখন প্রশ্ন বাংলার মানুষের। তল্লাশি প্রতিদিনই চলছে, কিন্তু কারোর শাস্তি, উদ্ধার কিছু দেখতে পাচ্ছি না আমরা। কোর্টের ধমকে শেষমেশ তদন্তকারী অফিসার পর্যন্ত বদল হয়েছে। আমরা আশা করব অন্তত এখন যেন যথাযথভাবে তদন্ত হয়, আর যেন ধামাচাপা দেওয়া না হয়। এর আগে 5ই অক্টোবর খাদ্যমন্ত্রীর বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। এছাড়া বিভিন্ন পুরসভা পুরপ্রধান অফিসারদের বাড়িতে হানা। 8-এ আর এক কাণ্ড, মন্ত্রী প্রাক্তন মন্ত্রীদের দুয়ারেও সিবিআই। ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র, কেউ বাদ নয়। রেস চলছে যেন। নিন্দুকেরা বলছেন সবটাই কোর্টের গুঁতো খেয়ে। যাই হোক, দিনের শেষে ছবিটা হলো ছুটছে ইডি সিবিআই পুজোর আগেই। প্রশ্ন হলো, রেজাল্টও কি পুজোর আগেই? রাজনীতি যখন দুর্নীতির অস্ত্রে শান দিতে ব্যস্ত, রাজনীতি যখন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্ন তুলতে ব্যস্ত, তখন সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চনার হাতিয়ারকে আঁকড়ে ধরছেন। কিসের বঞ্চনা? 100 দিনের বকেয়া টাকা, আবাসের বকেয়া টাকা। দিল্লি থেকে কলকাতায় টানা আন্দোলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন চলছে হিসেব মেলানোর পালা। লোকসভা ভোট আসছে যে, চলছে নতুন ছক তৈরির পালা। তার মধ্যেই অদ্ভুতভাবে কাহানি মে টুইস্ট। এই জমিদারি প্রথা আমরা মানব না। সময় আর আপনারা দেবেন না, সময় আমরা দেবো। রাজ্যপাল জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা চেয়েছিলেন। 21 ঘন্টা পরেই চিঠি দেন অভিষেককে। পাল্টা ধন্যবাদ অভিষেকের। পিকচার অভি ভি বাকি হ্যায়। আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত স্বরাজ্য ম্যাগাজিনে লেখা হয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন এবং রাজ্যপাল লুকোচুরি খেলে তৃণমূলের পালে হাওয়া জুগিয়েছেন। ঠিক যে কথা বলেছিল সিপিএম। রাজ্যপাল বলেছেন অভিষেক ব্যানার্জি ইজ দি আপকামিং লিডার অফ দি নেশন। দেশের নেতা। বিজেপি তার সর্বরকম প্রচেষ্টা করেছে যাতে অভিষেককে নেতা বানানো যায়,
এবার বাকিটা রাজ্যপাল বলে দিলেন অভিষেককে নেতা বানানোর জন্য এই হোল এপিসোড নেতাগিরির নয়, মানুষের বঞ্চনা, মানুষের টাকা পাওয়া, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এসব তৃণমূলের পঞ্জিকাতে নেই। আরএসএস ঘনিষ্ঠ ম্যাগাজিনের লেখায় আহ্লাদে আটখানা তৃণমূল। স্বাভাবিক ব্যাপার, তাদের মধ্যে থেকে আত্মসমালোচনা উঠবেই। ওই ম্যাগাজিনের লেখা প্রথমে এক্স স্যান্ডেলে পোস্ট করেন মহুয়া মৈত্র, সেটা রিপোস্ট করেন অভিষেক। আরএসএস বলছে ওই ম্যাগাজিন তাদের নয়। আরএসএস এর ম্যাগাজিন বলে ম্যাগাজিন নয়, স্বরাজ্য, সেই স্বরাজ্য বাংলার পত্রিকা নয়, সেই পত্রিকা সম্ভবত মুম্বাই থেকে বার হয়, আমি জানি না সেই পত্রিকায় কি বেরিয়েছে। কোনো রাজনৈতিক দলের কার্যকলাপের কারণে পিছিয়ে যায়, এইটা আজকের দিনে এইটা মানুষের সামনে রাখাটাও ঠিক নয়, এটা আমাদের বিচার। বিজেপি কি বলছে? কোথায় কি বেরিয়েছে, কোন পত্রিকা, সেটা আমার জানা নেই। এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে দীর্ঘদিন ধরে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যানের সময়। সুতরাং কোন পত্রিকায় কে লিখলেন, কার মতামত, কে সেটাকে সেন্সার করলো, এসব আমাদের কাছে বিচার্য বিষয় নয়। লেখাটা যে স্বস্তি দেয়নি তা তো স্পষ্ট। কয়েকদিন আগে আরএসএস মুখপত্রে প্রকাশিত লেখাকে হাতিয়ার করেছিল সিপিএম। এবার আরএসএস ঘনিষ্ঠ ম্যাগাজিনের লেখা তৃণমূলের হাতিয়ার। বাংলার রাজনীতিতে আরএসএস এর ছায়াটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। প্রশ্নটা থাকলো, দেখা যাক এই প্রশ্নের উত্তর অদূর ভবিষ্যতে পাওয়া যায় কি না। এবার আমরা চোখ রাখতেই পারি হাইকোর্টে, কারণ যত কাণ্ড ওখানেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষের ঘরে তালা ঝুলেছিল, সঙ্গে সঙ্গে কোর্ট বলল তালা লাগলো। এবার সেই তালাটা খোলার পালা, এটাও কোর্ট বলল। এবার সৌজন্যে ডিভিশন বেঞ্চ। অধ্যক্ষকে অপসারণে নির্দেশে স্থগিতাদেশ জারি। জানিয়ে দেওয়া হলো কলেজের অধ্যক্ষ পদে বহাল থাকছেন সুনন্দা গোয়েঙ্কা। তাকে এত দ্রুত সরিয়ে দেওয়ার কোনো কারণই খুঁজে পায়নি ডিভিশন বেঞ্চ। তবে তার যোগ্যতা কি সেই হলফনামা জমা দিতে হবে সিঙ্গল বেঞ্চেই। সেক্ষেত্রে বহাল থাকছে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। মূল মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই, নির্দেশ ডিভিশন বেঞ্চের। ফলে কাহানি এখনই শেষ নয়, বাকি হ্যায়। যোগেশচন্দ্র ল কলেজে বিতর্কের ঝড় চলছেই। অধ্যক্ষ ছিলেন সুনন্দা গোয়েঙ্কা, সিঙ্গল বেঞ্চের রায়ে গেলেন, আবার ডিভিশন বেঞ্চের নির্দেশে ফিরেও এলেন। সব মিলিয়ে ল কলেজে লঙ্কা কাণ্ড। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বুধবার আংশিক খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা সহ আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি। পাশাপাশি তার অফিসে তালা বন্ধ করে দেওয়ার জন্য স্পেশাল অফিসার নিযুক্ত করে আদালত। ডিভিশন বেঞ্চ এদিন সেটাই পাল্টে দেয়। নির্দেশ দেওয়া হয়েছে সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডুকে বৃহস্পতিবার কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল 10টায় অধ্যক্ষের ঘরের তালা খুলে দেওয়া হবে। এই কাজে সাহায্য করবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার। ওই সময় সেখানে হাজির থাকবেন চারুমার্কেট থানার অফিসাররা। কোনোভাবেই যাতে কাজে বাধা না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানাবেন নির্দেশ ঠিকমতো পালন হয়েছে কি না। সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডু দুজনের অক্টোবরের বেতন দিতেও নির্দেশ। স্পেশাল অফিসার যাবেন এবং সমস্ত লক অ্যান্ড কি খুলে দেবেন। তাছাড়াও বিভিন্ন যে অ্যালিগেশন আমরা রিট পিটিশনের মাধ্যমে এনেছিলাম সিঙ্গেল বেঞ্চে, সেইটি ডিভিশন বেঞ্চ, আমাদের ডিভিশন বেঞ্চ সেটিকে তার অর্ডারে এলাবোরেটলি লিখেছেন। এত দ্রুত অপসারণের সিদ্ধান্তের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, মন্তব্য ডিভিশন বেঞ্চের। পর্যবেক্ষণ, ফোনে কথা বলে বিচারপতি জানতে চেয়েছিলেন অধ্যক্ষের যোগ্যতা সম্পর্কে। শুধুমাত্র টেলিফোনের মাধ্যমে এই নির্দেশ দেওয়া যায় না, অভিযুক্তকে বলার সুযোগ দেওয়া জরুরি ছিল। অধ্যক্ষ অপসারিত হয়েছেন অথচ কোনো নোটিশ পাঠানো হয়নি। ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত পদ ফিরে পেলেও পরীক্ষা কিন্তু শেষ হয়নি। মূল মামলা রয়ে গেল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। এরপর কোন টুইস্ট আসে নজর তো রাখতেই হবে। যুদ্ধ চলছে। গত শনিবার
আচমকা ইসরায়েলের ওপর আক্রমণ চালায় জঙ্গি সংগঠন হামাস। সেদিন ছিল ইসরায়েল উৎসবের দিন। একটা অনুষ্ঠানে হামলার পর থেকে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হামাস। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ইসরায়েল। ঠিক কি অবস্থা এখন? গ্রাউন্ড জিরোয় আমাদের চারজন প্রতিনিধি। हम इस समय सेड्रॉट में है। सेड्रॉट वो इलाका जहां पर मैं आपको बता रहा हूं लगातार की सबसे ज़्यादा तबाही रेजिडेंशियल एरियाज में यही मचाई गई थी। यहां तक कि हमास के इन मिलिटेंट्स ने इस पुलिस स्टेशन को कैप्चर कर लिया था। 10 से ज़्यादा हमास के जो मिलिटेंट्स थे, जो लड़ाके थे, इन्होंने इसको कैप्चर कर लिया। हालांकि इसको लंबे समय तक यहाँ पर लोगों को रखा और इसी के बाद आईडीएफ ने यहाँ पर अटैक किया और इस पूरी बिल्डिंग को ही न्यूट्रलाइज कर दिया गया। 10 से ज़्यादा हमास के आतंकी या फिर आप कह सकते हैं कि जो लड़ाके थे वो यहीं मारे गए। आप बिल्डिंग का आलम देखिए। इस समय जहाँ पर अटैक हुआ है उस घर के लोगों को यहाँ से निकाला जा रहा है। देखिए एक बुजुर्ग महिला को, सीनियर सिटीजन को यहाँ से निकाला जा रहा है। सेड्रॉट के कई इलाकों में शेल से तबाही मची। अगर आप देखें तो इस घर पे भी शेल गिरा था। हालांकि देखिए धुएं का गुबार तो है। और मेरे कैमरा पर्सन मैं और निशांत आपको लगातार इन इलाकों से रिपोर्ट कर रहे हैं, बता रहे हैं कि आखिरकार यहाँ पर क्या हालत है। ये वो शेल्स हैं जो ये इस घर में आकर गिरे हैं। देखिए ये उस कमरे का दरवाज़ा था जो उड़ने के बाद यहाँ आ गया। सेड्रॉट के कई घरों पर अभी हाल ही में कुछ ही मिनटों पहले इस तरीके से रॉकेट से अटैक किए गए हैं। आप अंदाज़ा लगा सकते हैं कि यहाँ की हालत क्या। और अभी भी जब मैं आपसे बातचीत कर रहा हूँ तब यहाँ पर इन इलाकों में मुझे बम्बारमेंट की आवाज़ लगातार सुनाई दी जा रही है। ये वो इलाके हैं जो गाज़ा पट्टी के बहुत करीब हैं। एवरीथिंग डिस्ट्रॉयड, एवरीथिंग डिस्ट्रॉयड। 50 से ज़्यादा उन्होंने रॉकेट दागे थे, बताया जा रहा है सुबह, और जिसमें से 6-7 इस बिल्डिंग पर आकर गिरे हैं। यहाँ की हालत आप समझ पाएंगे कि इस समय जिस जगह पर TV9 भारतवर्ष की टीम मौजूद है ये कितना खतरनाक इलाका है, ये कैसा इलाका है। लगातार यहाँ पर कभी भी किसी भी इलाके पर इस तरीके के अटैक हो जाते हैं। लगातार आपको वो खबरें दे रहे हैं, वो एक्सक्लूसिव रिपोर्ट दे रहे हैं जो अब तक आपने सिर्फ जिनके बारे में आपको सिर्फ जानकारी सुनने को मिल रही है। हम आपको सीधी तस्वीरें उन इलाकों से लाकर दिखा रहे हैं, उन इलाकों से बता रहे हैं। In our CWC resolution, the Palestinian cause of self-determination. কংগ্রেস ওয়ার্কিং কমিটির অবস্থানই ভারতের বরাবরের অবস্থান। বিজেপি বলছে বিরোধীরা দেশের সরকারের মতের বিরোধিতা করছে। जब हमारे देश के प्रधानमंत्री ने कहा कि हम इजराइल का समर्थन करते हैं तो फिर सारे देश को उनके साथ खड़ा होना चाहिए। 1947 ভারতের মতোই জন্ম নিয়েছিল ইসরায়েল, জন্ম নিয়েছিল রাষ্ট্রপুঞ্জে। প্যালেস্তিনি আরব ভূখণ্ডের 56% জমি, সেখানকার 33% ইহুদিদের দেওয়া হয়েছিল নতুন দেশ গড়তে। সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল ভারত। তারপর থেকে বারবার ইসরায়েল আর প্যালেস্তাইন ও আরব দেশগুলোর যুদ্ধ হয়েছে। ততই নিজেদের জমি বাড়িয়ে নিয়েছে ইসরায়েল। গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক, বিভিন্ন আরব দেশ ও অন্যান্য দেশের শরণার্থী শিবিরে জায়গা হয়েছে প্যালেস্তাইনের লক্ষ লক্ষ মানুষের। বারবার ইসরায়েলকে দখল করা জমি ছেড়ে দিতে বলেছে রাষ্ট্রপুঞ্জ। কানেও তোলেনি তেল আভিভ। এমনকি রাষ্ট্রপুঞ্জের হাতে থাকা জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করেছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, নরসিমহা রাও, ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী যিনি প্রধানমন্ত্রী থাকুন না কেন, ভারত বরাবর প্যালেস্তাইনের মানুষকে ঘরে ফেরানো, স্বাধীন প্যালেস্তাইন গঠন, প্যালেস্তাইনে ইসরায়েলের বেআইনি দখলদারির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। দেশের সব দলের অবস্থানই এক ছিল। कांग्रेस हमेशा कंफ्यूज रही है और कांग्रेस के नेता भी कंफ्यूज रहे और इसलिए कभी भी वो देश के साथ नहीं चले। এবার ভারতের অবস্থান বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ইসরায়েলের পাশে দাঁড়ানোর ডাক দিয়েছে। বিরোধীরা পুরনো অবস্থানেই, এবার ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে হামাস। বিজেপি বোঝাতে চাইছে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে আসলে জঙ্গিদের পক্ষেই দাঁড়াচ্ছে বিরোধীরা। जब हमारे देश के प्रधानमंत्री ने कहा कि हम इजराइल का समर्थन करते हैं
तो फिर सारे देश को उनके साथ खड़ा होना चाहिए। पर कांग्रेस आतंकवादियों को समर्थन कर रही, कांग्रेस का हाथ आतंकवादियों के साथ, सिर्फ वोट की राजनीति के कारण, सिर्फ तुष्टिकरण की नीति के कारण, ये तो बहुत ही ज़्यादा शर्मनाक है। While we understood the Prime Minister's standing up for Israel, showing solidarity at this time of great grief and this horror that has been visited upon them, we felt that at the same time we needed to remember that there was a larger issue at stake here and the reason behind all of this. ये हमास का समर्थन का भी सवाल हमारे पार्टी का बिल्कुल नहीं है। सवाल है फिलिस्तीनी जनता की अधिकारों का। इजराइल ने अमेरिका और पश्चिमी देशों की समर्थन से उनकी देश पर कब्जा कर रखा है। প্যালেস্টাইন আর হামাসকে এক করে দিয়ে ভারতের ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে বিজেপি। সেই চেনা মেরুকরণের ছকেই কেল্লা ফতের চেষ্টা। एक तरफा बयान जो मोदी सरकार ने दिया है अमेरिका के दबाव में, ये हिंदुस्तान का कभी भी ये स्टैंड नहीं रहा।